স্পোর্টস জোন বিরামপুর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই অস্থায়ী স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কর্পোরেট হাউসে কর্মরত আমাদেরই বিরামপুরের গর্বিত কৃতি সন্তান এবং বর্তমানে তরুণ ক্রীড়া সংগঠক আহসান হাবিব রিপন। আরও উপস্থিত আছেন রিপনের হাত ধরেই বিরামপুরের বিপিএল এ খেলতে এসেছে রিপনের দলে মেহরাব হোসেন জসি, এবং তার আরো একটি বড় পরিচয় হচ্ছে 2016 সালে রংপুর রাইডার্সের হয়ে বিপিএল ক্রিকেটে তিনি অংশগ্রহণ করছেন। এছাড়াও সারা দেশে ঢাকা প্রিমিয়ার লিগ সহ ঢাকা দেশের বিভিন্ন প্রান্তে উনি দাপটের সাথে খেলছেন। তো মেহরাব হোসেন জসি এবং এছাড়া আরো উপস্থিত রয়েছেন বিরামপুরের বিপিএল এ এবার খেলতে এসে যথেষ্ট আলো ছড়িয়েছেন আজিজুল হাকিম রোহান, জসি এবং রিপন। আপনাদের তিনজনকে স্পোর্টস জোন বিরামপুরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমাদেরকে সময় দিয়েছেন প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরাও এই প্রোগ্রামে আসতে পারছি এবং আপনি আসলে ক্রীড়ার সাথে যেভাবে বিরামপুরের ক্রীড়াটাকে এখন লাইভ এবং এই যে লাইভ স্পোর্টের যে ব্যাপারটাতে ফুটে তুলছেন, এর জন্য আসলে আপনি প্রধান দাবিদার এবং আপনার সাথে তাইফুল, ইমন, অসংখ্য ধন্যবাদ। এটা যেন আরো অব্যাহত থাকে। জি জি। তো রিপন, ছোটবেলা থেকেই তো আপনি একজন ক্রীড়া পাগল মানুষ। যেমন আপনি মেধাবী স্টুডেন্ট ছিলেন, তার পাশাপাশি খেলার মাঠেও আপনার সমান পারদর্শিতা ছিল। তা আপনি বিরামপুরের আমরা যেখানেই ক্রিকেট দেখি না কেন সেখানেই আমরা দেখি হিরোস অফ এইচএস কে আপনার পৃষ্ঠপোষকতায় দল। অনেকেই একটা জিনিস জানতে চাই, হিরোস অফ এইচএস কে আসলে নামের পূর্ণ মিনিংটা কি, কিংবা আপনার এখন ক্রীড়া সংগঠক হিসাবে এই যে আপনার বিভিন্ন জায়গায় পৃষ্ঠপোষকতা করছেন, কি উদ্দেশ্যকে সামনে রেখে? আচ্ছা, উদ্দেশ্য ওরকম না ভাই, যেটা আপনি আমাকে তুমি করে বলে আমি খুব খুশি। ঠিক আছে, সমস্যা নেই। ইমিডিয়েট জুনিয়র অনেক। তো সত্য কথা বলতে যে হলো ক্রিকেটটা বা খেলাধুলা আমি ছোট থেকে অনেক ভালোবাসি, যে আমি পড়াশোনার পাশাপাশি আমি খেলাধুলাটাকে অনেক পছন্দ করি। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি যেমন পড়াশোনায় যেমন অলরাউন্ডার হই, খেলাধুলার জন্য অলরাউন্ড থাকি, প্লাস আমি একটু দুষ্টমি করতাম, তো এটাতেও যেন আমাকে অলরাউন্ড পারফরমেন্স থাকে, এই জিনিসটাকে আমি ছোটবেলা থেকেই নিতাম। তো আমি দেখতাম যে আসলে পড়াশোনা এক শ্রেণীর স্টুডেন্ট অনেকেই আছে, অনেক ভালো পড়াশোনা করছে, অনেক ভালো জায়গায় যাচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছিল যে পড়াশোনার পাশাপাশি নিজেকেও যেন আমি মানুষের কাছে পরিচিত করতে পারি, এটা আমার একটা উদ্দেশ্য। আর ওই হিসাবেই খেলাটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন চেষ্টা করেছি যে বাবা মার থেকে, বা এমন সময় অনেক কিছু আছে যে আমি টিউশনের টাকাতে আমি যাই একটা জায়গায় খেলছি বা খেলার করছি, ওই সময় অনেক সময় প্রবলেম হয়ে যাচ্ছে। বাট এখন যেহেতু একটা আমি নর্মালি দেখতেছি একটা জব করতেছি, তো জবের পাশাপাশি দেখতেছি যে আমি আমার একটা যে টিম নেই বা খেলাধুলা নিয়ে এলাকা ক্রীড়াঙ্গনে একটা ভূমিকা রাখা, এলাকায় আমি করছি। তারপর আমার ঢাকাতেও আমাদের বন্ধু বান্ধবের টিম আছে, আমরা যেমন ওর সাথে আমার পরিচয় আমাদের বাংলাদেশ খেলার মাঠে খেলা SSC 0608 একটা টিম গ্রুপ আছে, ওই গ্রুপের মাধ্যমে পরিচয়। তো ওখান থেকেই ওর মতো একটা প্লেয়ারের সাথে আমার মিট করার সৌভাগ্য হয়েছে, বন্ধু হয়েছে। ও বন্ধুত্বের খাতিরে এখানে আসছে। আসলে আমি তাকে অ্যাফোর্ড করার মতন আমার ক্যাপাবিলিটি হয়তো ছিল না, বাট ও বন্ধুত্বের জন্য এখানে আসছে। আর লাস্ট যে হিরোস অফ এইচএস কে নামটা আসলে আমি যখন রহিমা প্রজে জব করতাম তখন আমাদের সবারই একটা অ্যাক্রোনিয়াম ছিল, যেগুলো যেমন আমার নাম মোহাম্মদ আহসান হাবিব সরকার, তো নিক নেমটা আসতো এইচএস কে। তো ওই নামটা আমার কাছে খুব একটা মনে আটকে গেছে, এইচএস কে। তো ওই থেকে আমি মনে করলাম যে যেহেতু একটা টিম নিব, এইচএস কে নামটা আসলেই অনেকেই বুঝবে না যে আসলে নামের মিনিংটা কি, এবং অনেকেই উচ্চারণ করতে অনেক সময়। আসলে আমি এই প্রশ্নটা এই জন্যই করলাম, আফতাবউদ্দিন বিক্রম স্যার সিটি ক্রিকেট টুর্নামেন্টের স্টেজের অতিথিবৃন্দরা অনেকেই জানতে চাচ্ছিলেন, কিন্তু বিষয়টা আসলে আমাদের কাছেও ক্লিয়ার ছিল না। আর মালিক হিসাবে যেহেতু তুমি সেখানে উপস্থিত ছিলে না, সেজন্য আমরা আসলে ক্লিয়ার করতে পারি নাই। তো যাই হোক, আরো কথা হবে। তো জসি, আমাদের একটা ভালো লাগার জায়গা যে ঢাকা প্রিমিয়ার লিগ সর্বশেষে আপনি গাজী টায়ার্সের হয়ে খেলেছেন এবং বিপিএলও আপনি প্রতিনিধিত্ব করেছেন, আর সারা বাংলাদেশ তো দাপটের সাথে খেলছেন, বিরামপুরের মাঠে এসে খেলেছেন। এবং এই প্রোগ্রামটি হয়তো আগামীকালকে যখন আপলোড করা হবে, ইতিমধ্যে বিরামপুর প্রিমিয়ার লিগ বিপিএল এর চ্যাম্পিয়ন বা রানার্স আপ দলকে সেটি নির্ধারিত হয়ে যাবে। এবং এখানে যারা বসে আছেন, আমার যে রিপনের দল চ্যাম্পিয়ন বা রানার্স আপ যে কোনো একটি হবে। তো আপনি বিরামপুরে আসলেন এবং প্রথমবারের মতো খেলতে এসে আপনার দল ফাইনালে উঠলো। আজকে অবশ্যই ফাইনালে অংশগ্রহণ করবেন আর কিছুক্ষণ পরে। তো বিরামপুরে আমাদের ক্রিকেট
পরিবেশটা আপনাকে কেমন লাগলো, মাঠ কিভাবে উপভোগ করলেন? ধন্যবাদ। আসলে বিরামপুরের কথা আমার বন্ধু হাবিব একবার বলেছে আমাকে, আমি বলছি একটা টুর্নামেন্ট হয় এখানে, অনেক সুন্দর টুর্নামেন্ট হয় এবং খুব ভালো ওয়েতে হয়। তো তুমি যদি চাও তাহলে চলো আমরা একটু খেলে আসি, আমাদের এলাকাটা দেখে আসলে কেমন হয়। তো আমার কাছে মনে হচ্ছে জিনিসটা যাওয়া উচিত, যেহেতু কখনো আমি যাই নাই। তো আমার ফ্রেন্ড রিকোয়েস্ট করে তো আমি এবার চলে আসছি ঈদের পরের দিন। নর্মালি ঈদের পরের দিনের কোথাও আমি যাই না, ফ্যামিলিকে সময় দিই, মুন্সিগঞ্জেই থাকি। মুন্সিগঞ্জের বাইরে কখনো যাওয়া হয় না, যে ফার্স্ট টাইম আমি আসছি। আসার পরে দেখলাম যে এখানকার মানুষ খুবই ভালো, আর এখানকার যে টুর্নামেন্টটা হচ্ছে সেটা মার্শাল্লাহ খুবই চমৎকার হইতে হচ্ছে, খুব ডিসিপ্লিন হইতে হচ্ছে। এবং নর্মালি কি আমরা যখন বিভিন্ন জায়গায় খেলতে যাই, আই মিন খ্যাপ খেলতে যাই, নর্মালি মানুষ খ্যাপই বলে, ওইখানে কি আম্পায়ারিং সমস্যা হয় বা এই একটু ক্যানজাম টাইপের হয়। এখানে দেখলাম যে সব মানুষ খুবই ভালো এবং খুবই প্রপার টুর্নামেন্টটা হচ্ছে। আমাদের সাপোর্টার অনেক বেশি ছিল, দেশের সেটা কম্পিটিটিভ সেমিফাইনাল হয়েছে। তো আমরা ফাইনাল এবং আজকে ফাইনালে আশা করা যায় প্রচুর দর্শকের উপস্থিতি দেখতে পাবেন। আশা করতেছি যে আসলে হয় কি, দর্শক থাকলে কিন্তু মাঠে খেলে মজা পাওয়া যায়। প্লেয়াররা কিন্তু চায় যে মাঠে দর্শক থাকবে, তাদের সামনে আমরা খেলবো। তো আমি আশা করবো যে একটা ভালো ফাইনাল হবে এবং সবাই দেখে উপভোগ করবে। জি, ধন্যবাদ। রোহান, বিরামপুরে খেলতে এসেছেন এবং আপনার দল আজকে ফাইনাল খেলবে, তো বিরামপুরে খেলতে আসার পরে আপনার অনুভূতি কেমন? ধন্যবাদ। আসলে অনুভূতিটা আমি কি বলবো, অনেক ভালো লাগতেছে বিরামপুর খেলতে এসে। সৈকত ভাই, সানি ভাই এদের সাথে আমার খেলার মাধ্যমে পরিচয়। তো আমার বলছিল যে আমাদের ওখানে একটা টুর্নামেন্ট হয় বিপিএল, প্রত্যেকবার হয়তো একটা করে ফাইনাল করে তুমি আমার টিমে খেলো। সৈকত ভাই আমাকে বলছিল, আমি বলতে ঠিক আছে ভাই, আমি ফাঁকা থাকি তাহলে আমি আপনার টিমে খেলে দিয়ে আসবো। আমি গত বছরে যখন জয়পুরহাট ছিলাম 1 বছর, জয়পুরহাটে থাইল্যান্ড অবস্থায় আমি জয়পুরহাট থেকে এখানে এসে খেলে গতবার একটা ম্যাচ আপনি খেলেছিলেন এবং সেই ম্যাচটাও ভালো খেলেছিলেন। গত 2টা ম্যাচ খেলেছিলাম আমি। তো নর্মালি ঈদের পরে আমার এই 2টা ম্যাচ খেলার জন্য সৈকত ভাই বলতো তুমি একটু প্রিপারেশন নিয়ে আসিও, যে যদি এক জিতলে থাকা লাগতে পারে। আমি সেই প্রিপারেশন নিয়ে আসছি। আর এখানকার যে পরিবেশ, খেলার পরিবেশ, এটা আসলে বলার মতো না। আপনি তো যেহেতু বিভিন্ন বাংলাদেশের নানা প্রান্তে খেলে বেড়ান, ঈদের পরের দিনই এই যে বিরামপুরে খেলতে আসতে হয়েছে এবং টানা পরপর 3টা ম্যাচ, এটা কি আজকে ফাইনালের জন্য কোনো ক্লান্তিকর কোনো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? আসলে এরকম কোনো আমার ভিতরে না। কারণ জসি উনি কিন্তু একটু রেস্ট পেলেন মাঝখানে একদিন। হ্যাঁ ভাই, রেস্ট পেয়েছি, আমি রেস্ট পাইনি। আমার টানা 3 দিনই খেলা পড়ে গেছে, ওটা কোনো প্রবলেম হবে না আমার। পেশাদার খেলোয়াড়দের ক্ষেত্রে এটা স্বাভাবিক একটি হলো বিষয়। জি। তো আমরা একজন তরুণ ক্রীড়া সংগঠক রিপনের কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে একজন প্রচন্ড স্পোর্টস লাভার মানুষ, তো বিরামপুরের ক্রীড়াঙ্গন নিয়ে ভবিষ্যতে আপনার কি কোনো পরিকল্পনা মাথার মধ্যে কাজ করে? আসলে সত্যি কথা বলতে ভাই, মানে ইচ্ছা ছিল যে বিরামপুরে, যে আপনি হয়তো জানবেন বিরামপুরে আজকে যে ক্রিকেট খেলাটা হচ্ছে, যে পিসে করা হচ্ছে, তো এটা কিন্তু আমাদের জন্য সম্ভব হয়েছে। এখানে আসলে আগে যে ফুটবল খেলারই মাঠ ছিল, যখন এই 6, 7 বা 8-এর ঘটনার সময় আমরাই কিন্তু ক্রিকেট পিস এক ধরনের জোরপূর্বকে আমরা করেছি। তো ইচ্ছা ছিল যে ছেলেপেলে ক্রিকেট খেলে সামনে এগিয়ে যায়। তো আমাদের বিরামপুরেই যারা খেলতেছে, যে শান্ত, তারপর এখন অনেকে যে সানি, তারপর সেই মানের খেলোয়াড় ছিল। আসলে সেই ধরনের মানে অ্যারেঞ্জমেন্ট এখানে নেই, হয়তো বা স্টেডিয়াম আছে, সবই আছে, বাট ওই ধরনের। তো এরকম ইচ্ছা আছে ভবিষ্যতে যে আরো একটু ভালো অবস্থানে যাই। তো ইচ্ছা আছে বিরামপুরে ক্রীড়াকে আরো সামনে নিয়ে যাওয়ার। আর আপনি যেহেতু এখন বর্তমানে অনেক সময় দিচ্ছেন, আপনি একজন স্পোর্টস মানে প্রিয় মানুষ, তো আমারও ইচ্ছা আছে আপনার সাথে যদি মিলে যদি কোনো কিছু করা যায়, সেখানে আমার যতটুকু। অবশ্যই আমরা আশা করব যে তানিম স্যানিটারির তানিম যেরকম একজন পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে এসেছে, রিপন তো বরাবরই আছে, কখনোই কোনো বিষয়ে না করে না। তো বিরামপুরের ক্রীড়াঙ্গনে নতুন একটি প্রজন্ম তৈরি হবে, এটা আমরা আশা করতেই পারি। জসি, আপনার তো দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেট খেলছেন, তো রংপুর রাইডার্সের হয়ে যেহেতু আপনি প্রতিনিধিত্ব করেছিলেন, অনেক আন্তর্জাতিক ক্রিকেটারদের সান্নিধ্যেও থাকার সুযোগ হয়েছিল। আপনার এই ক্যারিয়ারে কোন আন্তর্জাতিক ক্রিকেটারকে অনেক বেশি আপনি বিভিন্নভাবে তাকে ফলো করেন, এরকম কি কোনো ক্রিকেটার রয়েছে? না, আমার কাছে খুব বেশি আমি কাউকে ফলো করি না। আমি আমার নিজস্ব একটি স্টাইল আছে, আমি এভাবে চলার চেষ্টা করি। তবে আমার বাংলাদেশে সাকিব আল হাসান ভাইকে খুব ভালো লাগে, মানে তার খেলা পছন্দ, আমার তার ক্যারেক্টার পছন্দ, সে যা করে তাই ভালো লাগে আমার। তো ওইভাবে আমি কাউকে ফলো করি না। তবে আগে চেষ্টা করতাম, যখন আমি ক্লাস 9-10-এ পড়তাম, তখন আমি
জ্যাক ক্যালিস, ফ্লিন্ট অফ, ওনাদেরকে ফলো করতাম। এখন আর ওইভাবে কাউকে ফলো করা হয় না। আর আপনি যেবার বিপিএল খেলেছিলেন অনেক তারকা ক্রিকেটারদের দলে সমাবেশ ঘটেছিল, অনেক ক্রিকেটারদের সাথে রুম শেয়ার করে কিংবা একই হোটেলে থাকা, একসাথে প্র্যাকটিস করা, কোনো মজার স্মৃতি? না, আমি যখন 2016 সালে বিপিএল এ চান্স পাইছিলাম তখন আমি ম্যাচ খেলতে পারি নাই। আমার সাথে কম্পিটিটর ছিল জিয়াউর রহমান, মুখতার আলী, তারা খুব ফর্মে ছিল, তাদের কারণে আমি ম্যাচ খেলতে পারি নাই। বাট ওই সময় একটা স্মৃতি ছিল যেরকম যে পাকিস্তানের একটা প্লেয়ার ছিল নাসির জামশেদ, তো ওনার ওয়াইফ এখানে আসছিল। পরবর্তীতে মনে হয় নিষিদ্ধ হয়েছিল। হ্যাঁ, তো ওই টুর্নামেন্টে পরে সে নিষিদ্ধ হয়েছিল, বাট ওই টুর্নামেন্ট আমার সাথে ছিল, আমার পাশের রুমে ছিল, তার সাথে আমি অল টাইম ঘুরতাম, তার সাথে আমি টিকটক করতাম। তো খুব ভালো লাগতো, উনি খুব ফ্রেন্ডলি ছিল, ওনার ওয়াইফও খুব ফ্রেন্ডলি ছিল। তো উনি বেসিক্যালি আমার সাথে ঘুরতো বেশি। আমি আর একটা ছেলে আছে পিনাক ঘোষ, আমরা তিনজন একসাথে ঘুরতাম। তো ওই ছাড়া খুব বেশি একটা স্মৃতি না, যেহেতু ম্যাচ খেলতে পারি না, আমার মন খারাপ ছিল বেশি। রোহান বাংলাদেশের নানা প্রান্তে বিভিন্ন সময় খেলাধুলো করেন। অনেক সময় এরকম একটা অনেকে অভিযোগ করে, হয়তো কোনো এক জায়গায় খেলতে গেছেন, খেলতে যাওয়ার পরে একটা কন্ট্যাক্ট হয়েছে এত টাকা দিবে, কিন্তু বৃষ্টির কারণে বা কোনো কারণে খেলাটা সম্পূর্ণ হয়নি, তখন নাকি নিজের পকেটের টাকা খরচ করেও আসতে হয়। এরকম কি কোনো অভিজ্ঞতা আপনার রয়েছে? না, আমার আসলে এরকম কোনো অভিজ্ঞতা নাই। আর টাকা পয়সার কথা যেটা আপনি বললেন, আমি ওইভাবে কারোর সাথে কন্ট্যাক্ট করে যাই না। তো আমি তার একজনের টিমে খেলতে গেছি, তার যদি আমার খেলা ভালো লাগে থাকে, ভালোবাসার থেকে আমাকে যে এখন যদি এরকম যদি হয়, মনে করেন খেলতে গেছেন, যে কোনো কারণে খারাপ দিন তো হতেই পারে, হ্যাঁ, অবশ্যই। ওই দিন আপনি খারাপ খেললেন, তাহলে যদি এখন টাকা কি ফুল পেমেন্টই দেয়? হ্যাঁ, ফুল পেমেন্ট দেয়। ফুল পেমেন্ট বলতে তো আমি কোনো Contact করেন না। আমি পেমেন্টে আমাকে কত দিবে সেটা ওটাই ভালো জানে, উনি ভালো বলছেন, সেটা আমি তো বলতে পারবো না যে আমার ফুল পেমেন্ট কোন কত করে রাখছে। রিপন, আপনি তো সংগঠক হিসেবে নাই করে দীর্ঘদিন আছেন এবং বিপিএল ও অনেকগুলো আসরে আপনার প্রতিনিধিত্ব করেছে এবং আজকে মনে হয় দ্বিতীয়বারের মতো দল ফাইনাল খেলবে। তো আপনার সংগঠক হিসাবে কোন স্মৃতিটি আপনার অনেক বেশি আপনাকে নাড়া দেয়? সংগঠন হিসেবে যখন আমি 2018 যখন আমার ফার্স্ট টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করি, তখন আমার টিমের যে কন্ডিশন ছিল আসলেই পরিচিত মুখ খুব কম ছিল। তখন আলমগীর ভাই উনি প্রতিনিধিত্ব করেছে এবং আমার কিছু গ্রামগঞ্জে যে প্লেয়াররা ছিল, তার টিমটার মধ্যে একটা স্পিড ছিল, যে ব্যালেন্স টিম। কেউ বোলিংয়ে করছে, কেউ আহামরি পারফরমেন্স করছিল না, কেউ মিডিয়াম, কেউ 20 রান করছে, কেউ 2 উইকেট পাচ্ছে, এবং এভারেজ পারফরমেন্স। তো ওই হিসাবে ওই সময় আমি আবার ব্যাটিংও রান পাচ্ছিলাম, যে প্রতি ম্যাচে ওপেনিং করতেছিলাম বা আলমগীর ভাই 20-25 এরকম করার পরে প্রতিটা দেখে ওই সময় আমার খুব ভালো লাগছিল, যে নিজেও পারফর্ম করছিলাম এবং নতুন হিসেবে ফার্স্ট টিম নিয়েছি এবং ওইবারে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো ওটা আমাকে অনেক বেশি আনন্দ দেয়। তো এই হিসেবে আমি তখন থেকেই আমার খুব ভালো লাগে। যে আসলে আরেকটা জিনিস, আপনার লাস্ট যেটি রেস্ট হাউসের সাথে যে ম্যাচটা জিতে আপনারা ফাইনালে চলে গেলেন বিপিএল এ, তো সেই ম্যাচে আপনি দীর্ঘদিন খেলার বাইরে থাকার পরও ওপেনিং এ নামলেন এবং অনেকেই হয়তো মনে করছিল যে এইরকম একটা আসরে রিপোর একটা ভাইটাল ম্যাচে ওপেনিং এ নামলো, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কিন্তু অসাধারণ কয়েকটা ছয় মারলেন। তো এইটা আসলে কিভাবে করে সম্ভবপর হলো? আমি তো আসলে খেলাধুলার প্রতি একটা আলাদা টান আছে। তো আমিও ঢাকাতেও ট্রাই করি যে এখন প্রতি ফ্রাইডে স্যাটারডে যখনই সময় পাই, তো আমার ক্যান্টনমেন্টের মধ্যে আমার এক ফ্রেন্ড আছে আমাদের বিরামপুরেরই, তো খেলার আয়োজন করে, তো আমরা ওখানে খেলি, সৈকতকেও নিয়ে যাই, ও মায়ের সাথে যায়। তো আসলে ওখানে একটা প্র্যাকটিসের মতো হয়ে গিয়েছে। আর যেহেতু বড় ম্যাচ, আর বড় ম্যাচের মধ্যে আমার একটা কনফিডেন্ট কাজ করে যে আমি বরাবরই ভালো খেলি এবং আমার লাকও ফেভার করে এবং আমিও মোটামুটি বিগত দিনেও খেলি। আপনি লাস্ট দেখবেন যে বিরামপুরের এটা আমার 3rd টাইম টিম নেওয়া। তো 3rd টাইমের মধ্যে আমি 2বার ফাইনাল খেলেছি, একবার চ্যাম্পিয়ন, একবার চ্যাম্পিয়ন হোক রানার্স আপ, যে কোনো একটা তো এই লাস্ট যে নবাব বিকম স্যারের যে টুর্নামেন্ট ওখানে ফাইনালিস্ট। হ্যাঁ, আবার এই যে আমরা আমার টিম লাস্ট 2 বছর বা 3 বছর ধরে আমি খেলতেছি, যতগুলো টুর্নামেন্ট নিয়েছি, আপনি বলতে পারবেন যে 90% আমার টিম ফাইনাল খেলছে। তা আমরা আরো কথা শুনবো। আমরা এখন স্পোর্ট জোন বিরামপুরের প্রোগ্রামে একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে 3 জন অতিথির সাথে আমরা আরো কথা বলবো। ধন্যবাদ। বিরতির পরে স্পোর্ট জোন বিরামপুরের পর্দায় আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আহসান হাবিব রিপন, মেহরাব হোসেন জসি এবং আজিজুল হাকিম রোহান। তা আমরা রিপন যে কথা বলছিলাম
যে বিপিএল এর ক্রিকেট নিয়ে, যদিও এই প্রোগ্রামটি যখন আগামীকালকে আমাদের আপলোড করা হবে তখন হয়তো বিরামপুরবাসী দেখে ফেলবে বিপিএল এর নতুন কে চ্যাম্পিয়ন বা রানার্স আপের স্বাদ নিল। তারপরেও আজকের এই ম্যাচ নিয়ে আপনার প্রত্যাশা, দলের প্রতি আপনার প্রত্যাশা আমরা জানতে চাই। যখন মানে গত বছর যখন খেলা শেষ হয় আপনার সাথে একটা ম্যাচ হয়েছিল, যেটা আসলে ভাগ্য ফেভার করে আমরা ম্যাচ মানে জিতেছিলাম। আর তারপরে মনে হয়েছিল আসলে যখন আমাদের পরে যে পবন কুন্ডুর সাথে জেতার পর টিম যখন সেকেন্ড সেমিফাইনালিস্ট সেকেন্ড পজিশনে আসছে, তখন তো আমার মনে হচ্ছিল, এবং ঈদের পর যখন এই খেলার প্ল্যানটা চলছিল, তো আমার টিমের প্রতি একটা কনফিডেন্স কাজ করছিল যে আমরা হয়তো বা ফাইনাল খেলবো এবং ফাইনালে ভালো একটা রেজাল্ট হবে। তো ওই জিনিসটাই সরকার রেস্ট হাউস একটা হলো মানে ফেভারিট টিম ছিল। আসলে ফেভারিট হওয়ার যেটা বরাবরই যেটা হয়ে থাকে যে ফেভারিটটা মানে শেষ মুহূর্তে কোনো একটা ম্যাচে গিয়ে অঘটনের শিকার বা দুর্ঘটনার শিকার হয়ে যায়। তো আজকের টিম নিয়ে আমি আসলে অনেক বেশি আশাবাদী। তো আমার কাছে মনে হচ্ছে যে মানে সেকেন্ড বার মানে চ্যাম্পিয়ন আমরাই হবো। আসলে অনেকেই মাঠে বলা বলি করছিল যে রিপন একজন হচ্ছে ভাগ্যবান সংগঠক, অল্প সময়ের মধ্যে অনেকগুলো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বা রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে, এবং এবারের বিপিএলও আপনি যে ম্যাচটার কথা বললেন টাই হওয়ার পরে সুপার ওভারে গিয়ে নাটকীয় ম্যাচে, এবং ওই ম্যাচটাতে যদি আমরা জিততাম তাহলে আমরা 2 নম্বর হিসেবে থাকতাম, ঠিক আছে। আর সর্বশেষ যে ম্যাচটাতে সেটাও কিন্তু সবাই ধরে নিয়েছিল রেস্ট হাউস ম্যাচটাতে জিতে যাচ্ছে, এবং সেখানেও অনেকটা নাটকীয় ভাবেই আপনারা ফাইনালে উঠলেন। তো দেখা যাক সেই চমক হয়তো ফাইনাল পর্যন্ত। একটা জিনিস বলে এখানে যেমন মানে সংমিশ্রণ, যেমন সানি, যেটা আমাদের সানি মনে হয় বিপিএল এর 4-5 বারের মধ্যে 4 বারের মতো 4 বারই মানে ফাইনাল, 5 বারের মধ্যে মানে এবার চতুর্থ বর্ষে ফাইনাল খেলার সুযোগ খেলছে। এটা একটা আমার টিমের লাকি প্লেয়ার। আমার ফ্রেন্ড আলমগীর ভাই তো বরাবরই লাকি একজন প্লেয়ার, সিনিয়র প্লেয়ার আছে। তারপর ও মানে সবকিছু মিলে একটা, আবার এটাও একটা ভালো লাগার জায়গা, আপনার বন্ধু জসিকে আপনি ঢাকা থেকে নিয়ে এসেছেন, এসেই তার হয়তোবা যদি দল ফাইনালে না উঠতো হয়তো সে চলেই যেত না, মানে এরকম না ব্যাপারটা। ওর মানে আমি ওর সাথে যেটা মিশে আমার কাছে যেটা মনে হয়েছে, ও পছন্দ করে যে খেলাটাকে অনেক বেশি পছন্দ করে, এবং সে একজন প্রফেশনাল প্লেয়ার, এবং সে খেলাটাকে প্রফেশনের সাথেই নেয়। যে আসলে আমি একটা জায়গায় খেলতে আসছি, ঘুরতে আসছি, ব্যাপারটা এরকম না। সে খেলাটাকে খেলার মতো করে নিচ্ছে, এবং সে মনে করছে যে এটা তার নিজের টিম, ওই ফিল করে সে খেলছে, যেটা আমার কাছে আরো মানে ইন্সপায়ারিং একটা ব্যাপার। তো সেই হিসেবে আমি অনেক বেশি আশাবাদী। আর সৈকত যে আসলে লাস্ট মুহূর্তে যেভাবে টিমকে ফাইনাল নিয়ে আসছে, তো আমি তাদের প্রতি হলো শুভকামনা দিচ্ছি, একটা ভালো খেলা হবে। বাট আমি অবশ্যই যে টিম ওনার হিসেবে আমি চাবো যে চ্যাম্পিয়ন একটা ভালো রেজাল্ট হোক। তো আপনি এবার একটু আপনাকে ওর ভিন্ন একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আপনি বিরামপুরে এসেছেন, আর রিপনের প্রচুর বন্ধু বান্ধব, ছোট ভাই নিজেই অবলোকন করেছেন। তো বিরামপুরের আপনি আপনি তো বাংলাদেশের নানা প্রান্তে ঘোরেন, বিরামপুরকে আপনি খেলার বাইরে আপনাকে অন্যভাবে যদি মূল্যায়ন করতে বলা হয় কেমন লেগেছে? আমি বলবো এটা পরিপূর্ণ একটা উপজেলা। আমার মনে হয় যে এটা মানে একটা স্বাধীন এই জেলা হিসেবে মানে পাওয়ার মতো যোগ্যতা রাখে, এখানে সবই আছে। মানে আমার মনে হয় একটা জেলা হওয়ার জন্য যা দরকার সবকিছু বিরামপুরে আছে। তো আমি তো হ্যাঁ, তাছাড়া হচ্ছে যে আমি এখানকার মানুষের ভালোবাসা, এখানে মানুষ সহজ সরল, আর ও তো আমার কাইন্ড অফ ফ্যামিলি থেকে শুরু করে ফ্যামিলি পার্সন, ফ্রেন্ডস প্লাস হচ্ছে ফ্যামিলি পার্সন। ওর বাসায় যাওয়া, খাওয়া দাওয়া করলাম, এখানকার মানে খাওয়া দাওয়া খুব মজাদার, সুস্বাদু। ওর আম্মু রান্না করছে খুব ভালো, ওর ওয়াইফ রান্না করছে খুব ভালো। তো আমার কাছে মনে হয়েছে যে ঘুরে খুব ভালো লাগছে, মানে খুব গুছানো একটা শহর, মানুষ ভালো। আমি খুব বেশি গ্যাঞ্জাম এখানে দেখতে পাচ্ছি না। তো আমার কাছে মনে হচ্ছে যে না, এখানে মানে আসা যাবে আবার ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। আগামীতেও ইনশাল্লাহ খেলার মাঠে বা মাঠের বাইরে আপনাকে বিরামপুরে আবারও অবশ্যই ইনশাল্লাহ ভেরি সুন আপনি আবার দেখতে পাবেন ইনশাল্লাহ। রোহান, আসলে বিরামপুরের মানুষ, একটু আগেই আমাদের অতিথি বললেন জসি যে অতিথি পরায়ণ, এবং আপনাকেও আপনার দলের মূলত যে এনেছে সৈকত, তিনি কিন্তু রেস্ট হাউস বা হোটেল কোনো জায়গায় না রেখে খুব সম্ভবত তার বাড়িতেই মনে হয় রেখেছে। তো এটা একটা ভালোবাসার, একটা অতিথিকে পরায়ণতার একটা দৃষ্টান্ত। আপনাকেও একই জিনিস জানতে চাইবো, খেলার বাইরে বিরামপুরকে যদি মূল্যায়ন করতে বলা হয়। আমার আসলে খেলার বাইরে বলতে কি আমার কখনো মনে হয়নি যে আমি বাইরে আসছি। আমার মনে হচ্ছে আমি আমার নিজ এলাকায় আসছি, এখানে কোনো মানে আমার সৈকত ভাইয়ের ফ্রেন্ড বলেন, সানি ভাইয়ের ফ্রেন্ড বলেন, আরো যারা আছে, এটা কখনো আমাকে বুঝতে দেয়নি যে আমি বাইরে ঘোরাঘুরি আসছি।
আমার মনে হচ্ছে আমি আমার নিজের এলাকায় আছি। আর এখানকার পরিবেশ, মানে মানুষজন যে খেলাটা এত পরিমাণে ভালোবাসে, সেটা এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না। অনেক ভালো লাগছে সর্বোপরি এখানে এসে। হ্যাঁ, সবাই হয়তো সময়ের অভাবে হয়তো মাঠে গিয়ে উপস্থিত হতে পারে না, কিন্তু আমরা যে এই যে স্পোর্ট জোন বিরামপুর থেকে লাইভ খেলা দেখাচ্ছি, সেখানেও কিন্তু 2-3 হাজার দর্শক কিন্তু দেশে এবং দেশের বাইরে নানা প্রান্ত থেকে তারা কিন্তু খেলাটা উপভোগ করছেন। তো যাই হোক, আজকের ফাইনাল আর কিছুক্ষণ পরেই। তো আজকের ফাইনাল নিয়ে পরিকল্পনা, প্রত্যাশা? পরিকল্পনা বলতে আসলে গত বছর যখন আমি টুর্নামেন্টে খেলে গেছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল আসলে আমাদের টিমটা ব্যালেন্স, যেভাবে টিমের প্লেয়ার মানে এলোমেলো ভাবে ছিল, কেউ কারো কোনো টিমের মধ্যে কোনো ডিসিপ্লিন ছিল না। সৈকত ভাই অনেকটা মানে খেলা শুরু আগে থেকে অনেকটা প্রেশার নিয়ে থাকে। তাই আমি সৈকত ভাইকে যখন ঈদের পরে যে খেলার পরিকল্পনাটা হলো, আমি সৈকত ভাই বলছিলাম একটা কথা বলছিলাম যে ভাই আপনি অনেক জায়গায় খেলেবেন, আপনি তো বাইরে খেলেন, এত প্রেশার নেওয়ার তো কিছু নেই। আপনি ম্যাচ তো হয়তো সম্মান তো দিবে আল্লাহ, আমরা ম্যাচটা শুধু খেলবো, আমরা চেষ্টা করবো, যদি হয় আমাদের ভাগ্যে থাকে তাহলে আমরা ম্যাচটা জিতবো, না হলে হারবো, এর থেকে বেশি কিছু হবে না। আপনাকে প্রেশার নেওয়ার তো কিছু নেই। তারপরে যখন আসলাম টিমের প্লেয়ার গুলো দেখলাম, ওরা মোটামুটি সবার কাছে শুনলাম ওরা আশেপাশে নাকি সবাই খেলাধুলার মধ্যে আছে। তারপরে তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে টিমের রেজাল্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর আজকে ফাইনাল ম্যাচ, ফাইনাল মানে তো একটা প্রেশার থাকবেই, এটা একটা আলাদা প্রেশার। তারপরে চেষ্টা করবো নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলার জন্য, যাতে একটা রেজাল্ট আসে। কারণ প্রতিপক্ষ টিম ছেড়া তারাও তো চাইবে না যে আমাদের কাছে হারবে, বা আমরাও চাইবো না আমরা তাদের কাছে হারবো। এরকম একটা আমি চাই যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা খেলা। তো রিপন, এবার একটা অন্য বিষয়ে আপনার আলোকপাত করবো। আপনি জানেন যে আমাদের এলাকা একটা সীমান্তবর্তী এলাকা, এই এলাকাতে মাদকের প্রকোপ এমনিতেই অনেক বেশি, এবং অনেক সম্ভাবনাময় তরুণ কিন্তু হয়তো খেলাধুলার দিক থেকে হোক, শিক্ষার দিক থেকে হোক, সমৃদ্ধ একটি কেরিয়ার হতে পারত, কিন্তু অনেকেরই অপমৃত্যু ঘটেছে সুন্দর কেরিয়ারের এই মাদকের ভয়াল থাবায়। তা আমরা খেলাধুলোকে যদি সঠিক ওয়েতে রাখতে পারি, তাহলে মাদকের এই ভয়াল থাবা থেকে রক্ষা করতে পারি। তো এই বিষয়ে তরুণ সমাজের প্রতি আপনার কোনো আহ্বান? মানে সত্যি কথা বলতেই, আমরা যখন খেলাধুলা করছি, মানে মানে আমাদের ব্যাচের কথাই বলি 2006 সালে, তো আমাদের বন্ধু বান্ধব আমরা খেলাধুলা করতাম, যে আসলে ওই টাইমে অনেকেই মানে সিগারেট বা আদার্স নর্মাল যে জিনিসগুলো নিত, বাট আমাদের ব্যাচের খেলাধুলার প্রতি একটা ওই সময় অ্যাট্রাকশন ছিল। তারপর মানে অনেকেই যে মোবাইলটা ওই রকম অ্যাভেলেবেল ছিল না, তো এখন জিনিসগুলো অনেক অ্যাভেলেবেল হওয়ার কারণেই মানে মানুষ হাতের কাছে পাচ্ছে। তো এটা আসলে একটা খুবই মানে আমাদের ভবিষ্যৎ আসলে বিপজ্জনক। তো সবশেষে বলবো যে যদি আমরা আসলে অরিজিনালভাবে খেলাধুলার দিকে যাই, খেলাধুলা যদি একটু করি, তাহলে হয়তো খেলাধুলাই একমাত্র আমার কাছে মনে হয়েছে যে উত্তম একটা পন্থা, যেখান থেকে মাদক বা এই ইয়াং জেনারেশন যে ধরনের খারাপ জিনিস যাচ্ছে সেখানে বিরত থাকতে পারবে। তো আমি বিরামপুরের ইয়াং জেনারেশন এবং অভিভাবক সবাইকে বলবো যে আসলেই সন্তানকে আসলে সময় দিন, মাঠে খেলার জন্য পাঠাই দেন, যেটা আমাদের বাবা মারা আগে খুবই কম করতো। বাট আমি চাই যে এখনকার বাবা মারা অনেক বেশি অ্যাডভান্স, কারণ আমি একজন বাবা। তো আমি আমার মানে নিজের মেয়ের কথাই বলি, ওকে আমি ফুটবল খেলাই, সে নিজেই ফুটবল খেলছে, সে বলছে আমি ক্রিকেটও করতে চাই, তুমি প্র্যাকটিস করো, সে আমার দেখবে যে আমার মেয়ে আমার মাঠেও আসছে। তো এইটা এসে আমিও চাই যে হলো ছেলে মেয়ে ফ্যাক্ট না, আমরা চাই যে যদি সন্তানকে আমরা পড়াশোনার পাশাপাশি একটা যে ভালো এনভায়রনমেন্ট যদি খেলার মাধ্যমে দিতে পারি, তাহলে এই ধরনের ভয়াল থাবা থেকে আমাদের সন্তানরা মুক্ত থাকবে। জোসি, আপনি তো দেশের নানা প্রান্তে খেলতে গিয়ে, বিশেষ করে খ্যাপ খেলতে গিয়ে অনেক অনেক মজার অভিজ্ঞতা নিশ্চয়ই রয়েছে। সেই স্মৃতি থেকে যদি দুই একটি মজার কোনো অভিজ্ঞতা বলেন। মজার লাগে রিস্কি একটা ঘটনা আপনার আছে জন্য যেটাই হলো। আসলে মানে আমি তো নর্মালি আগে খেলতাম, খ্যাপ টেনিস খেলতাম, এখন লাস্ট 5 or 4 ইয়ার্স আমি খেলি না। আমি নিজেকে সময় দিয়ে প্র্যাকটিস করি বেশি, ক্রিকেট বলে প্র্যাকটিস করি বেশি। আর তাছাড়া আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে আমি হচ্ছি স্পোর্টস কোঅর্ডিনেটর। সো আমার ওখানে একটা ডিউটি থাকে, একটা কাজ থাকে। সো আমি ওইভাবে খ্যাপটা খেলি না। বাট আরো আগে 10-12 বছর আগে নারায়ণগঞ্জে একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম। ওখানে আমি সেঞ্চুরি করেছিলাম। সেঞ্চুরি করার পর যখন বোলিং করতেছি, তখন আমি ফার্স্ট 2 ওভারে 2 উইকেট পাইছি। তো বিপক্ষ দলের এই দর্শকরা মানে ক্রেজি দর্শক থাকে না, ওরা তো বাইরে থেকে ইট টিট নিয়ে মাঠে ফিকা মারতেছে, শরীরের মধ্যে লাগতেছে, তারপরে ছোড়া নিয়ে আসতেছে গ্যাঞ্জা করার জন্য। তারপরে বিপক্ষ লেগে গেল, আর আমি দৌড়ে 3-4 গ্রাম পাড়ি চলে আসছি। সেই একটা অভিজ্ঞতা লাইফে, এটা কখনো ভুলতে পারবো না। মানে আমি কেন হইতে পারে না যে টিম ওনার কে আপনি ধরেন, আমার তো কিছু করার নাই। আমি সেঞ্চুরি করলাম কেন, সেই জন্য দোষ
মানে অসংখ্য বকা, ইট পাটকেল মানে ফিকে মারতেছে। এট দ্য সেম টাইম যখন বলিং এ গেছি আমি, কারণ বলিং ফার্স্ট দুইবার বের উইকেট পাইছি আমি। তো আমি যখন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছি তখন তারা অগত্য ভাষায় গালাগালি করতেছে, আমার চাকা দিচ্ছে আমার শরীরে। কি করবো, বিপক্ষ তখন আমার লেগে গেছে ঝগড়া, বিশাল অবস্থা। মানে আমার মনে হয় যে মার হয়েছিল, আমি খুব বেশি মনে নাই। 2-3 গ্রাম দৌড়ে চলে আসছিলাম আমি। ওই স্মৃতি আমি কখনো মনে করবো আমার মনে বলতে পারবো না। তো রোহান, আপনারও এরকম কোনো স্মৃতি রয়েছে? এরকম স্মৃতি বলতে একটা টুর্নামেন্ট খেলতে গেছিলাম, যে আমাদের ওদিকে টুর্নামেন্ট ছোট, মানে আসলে ক্রিকেটটা আমার 2016 পর থেকে আসা। এসএসসির আগে পর্যন্ত আব্বা আমাকে খেলাধুলা পছন্দ করতো না, তারপরে লুকে লুকে খেলতাম। যখন আমি খেলার দিকে প্রথম আসি, আসার পরে বড় ভাইদের সাথে গেছি একটা খেলতে, মানে সিস্টেমটা এরকম ছিল যে এক প্লেয়ার আদার্স সব টিমে খেলতে পারে। খেলার এক পর্যায়ে একজন প্লেয়ার অন্য টিমে খেলার কথা, তিনি আমাদের টিমে খেলেছে। খেলার পরে যখন হারার পরে যখন ওই দর্শকেরা দেখছে বড় ভাই গিয়ে আপনার চাকু টাকু আর লাঠি টাঠি এগুলো নিয়ে যখন দৌড়ানি দিচ্ছে, এক দৌড়ে নদী পার হয়ে গেছে, উনি সহ আমরা। কারণ এই জায়গায় যদি আমাদের হয়তো যে যে আপনার আমাদের কাছে হয়তো খুব বেশি কিছু করতো না, আমাদেরকে হয়তো ছাড়িয়ে দিয়ে যার সাথে বেলাতে হতো তাকে এরকম করতো। আর আরেকটা অভিজ্ঞতা ছিল আমার শান্তার, যখন একটা বড় টুর্নামেন্ট হয়েছিল, আপনারা হয়তো জানেন, এখান থেকে সানি ভাইরা গেছিল, খেলতে গেছিল। বাংলাদেশের মোটামুটি 80% প্লেয়ার ওই টুর্নামেন্টে খেলেছে। তো সেমিফাইনাল ম্যাচে আমি একটা টিমে খেলছি। খেলার পরে আপনার সে লো স্কোরিং ম্যাচ ছিল। লো স্কোরিং ম্যাচ হওয়ার পরে আমি 3 ওভার বল করে ব্যাটিংয়ে রান করতে পারিনি। 3 ওভার বল করে 8 রান দিয়ে আমি 4 উইকেট অলরেডি নিয়েছি। আমি লাইনে ফিল্ডিং গেছি। ফিল্ডিং দেওয়ার পরে যে আমার অপোজিট টিম, তারা আমার কাছে প্রথমে বলছিল, ভাইয়া তুমি লাস্ট ওভারে 3টা 6 খাও, তোমাকে আমি 25,000 টাকা দিচ্ছি। আমার টাকা আবার বলছে, তাই বলছে ভাই টাকা পয়সা নেই, আমি কোনো কিছু হবে না, আমরা যেটা খেলা আমি সেটাই খেলবো, আপনারা ব্যাটিং করেন, ম্যাচ জিতে যাবে। তাহলে এক পর্যায়ে যখন আমি ওদের কোনো কথা শুনতেছি না, পরে আমাকে লাইনে ফিল্ডিং থাকাকালীন অবস্থায় আমার জামা ধরে টান দিছিল, টান দিয়ে আমার নানা রকম চেক করছে, ভয় বেশি দেখা। তবে এই ধরনের সিচুয়েশনে আসলে বাইরের থেকে যারা খেলতে যায় তাদের বাউন্ডারি লাইনে ফিল্ডিং না করাই উচিত। এটা বুঝতে পারি না, আমাদের টিমের 11 জনই তো বাইরে ছিল, কাকে লাইনে রাখবে, কাকে ভিতরে রাখবে, এরকম। তো রিপন, আপনি জানেন যে বিরামপুরে ক্রিকেট মোটামুটি অনেকদিন পরে হলেও কিছুটা সচল হয়েছে। হাই স্কুল মাঠ বলেন, যেটি এখন শেখ রাসেল মিনি স্টেডিয়াম, কিংবা আনসার মাঠ বলেন। তবে একটি জিনিসের অভাব রয়েছে, সেটি হচ্ছে ক্রিকেটারদের জন্য কোনো সংগঠন নেই। তো আপনি ক্রিকেটারদের একটা সংগঠন থাকা প্রয়োজন অনুভব করেন কি? আমি এটা অবশ্যই ফিল করি যে প্রতিটা জায়গায়, মানে নর্মালি কোনো অর্গানাইজেশন কখন এগিয়ে যায়, মানে সবকিছু ভালো করার মূলে কি, নিশ্চয়ই একটা প্রতিষ্ঠান লাগে। আমরা যদি স্কুলে না যাইতাম, নিশ্চয়ই আজকে আমি একটা জব করতে পারতাম না। তো প্রতিষ্ঠান সবকিছুর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আর আমি মানে হয়তো আপনার সামনে এখন বলছি, আমি অনেক জায়গায় আমার ভাই ব্রাদার এবং আমি বন্ধুকে অনেকবার বলছি যে লিটন ভাই, আমরা যখন মানে অনেক ছোট, তখন আমাদের এখানে ঈদের সময় খেলাধুলা করতে, এবং আমার যতটুকু নলেজ আছে যে আপনি এখন কি আর মানে লেখালেখি করতেন, অনেক স্পোর্টসের সাথে জড়িত ছিলেন। তো আপনি আসার পর এই ক্রিকেটটা হয়তো 1-1.5 বছর অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এবং আমি কিছুক্ষণ পরে কোশ্চিন করতে যাচ্ছিলাম যে ভাইয়া আমার একটা কোশ্চিন আছে যেটা আমি এখনই করে ফেলি। অবশ্যই একটা সংগঠন প্রয়োজন। আর আমি চাই, যেহেতু আপনি বিরামপুরে একটা আপনার প্রতিষ্ঠান করেছেন, প্রতিষ্ঠানের পাশাপাশি ক্রিকেটকেও একটা এমন একটা জায়গায় আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করেন, যেটার সাথে আমার যতটুকু সামর্থ্য আছে আমি থাকবো। আর আপনার কাছে কোশ্চিন আমার একটা জাস্ট, মানে ছোট ভাই হিসেবে, যে আপনি বিরামপুরের মানে এই ক্রিকেট বা এই ভালো লাগাতে যেভাবে আপনি এগিয়ে আসছেন, আপনিও কিন্তু একজন হলো মানে পৃষ্ঠপোষক, যেটা আপনিও কিন্তু টিম নিয়ে কিন্তু অংশগ্রহণ করছেন বিভিন্ন খেলাতে, ইয়াং জেনারেশন অনেক বেশি আপনার ইন্সপায়ার করছে। তো এই সব কিছু করার মানে মূল থিমটা আপনার কি, বা আপনার মানে আসলে সেটা হচ্ছে যে মানে রিপন, তুমি তো জানোই যে মানে অনেক ছোটবেলা, আমি যখন হয়তো স্কুলেও পড়ি না, তখন থেকে একজন স্পোর্টস লাভার মানে মানুষ। ওই বানান করে পত্রিকার খেলার পাতা মানে পড়ার এমন একটা এইটা অভিজ্ঞতা। তো 92 এর ওয়ার্ল্ড কাপ, তখন আমি ক্লাস 2-এ পড়ি, কিন্তু এখনো আমার অধিকাংশ ম্যাচের স্মৃতির কথা, পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ জেতার কথা আমার কিন্তু এখনো মনে হলো আছে। তো সেই জায়গাটা থেকে স্পোর্টসের
আবেগ আর ভালোবাসার জায়গা থেকেই যখন দূরে ছিলাম বিরামপুর থেকে, সশরীরে হয়তো থাকতে পারতাম না, কিছু কিছু জায়গায় ছোট ভাইরাদেরকে ওরা আবদার করলে চেষ্টা করতাম একটু সহযোগিতা করার জন্য। তো এখন যেহেতু বিরামপুরে থাকছি, তা বিশেষ করে মানে আমার যে তরুণ সমাজ যে মাঠ বিমুখ হয়েছে, আমার উদ্দেশ্য ছিল সেটাই। আর বিরামপুরে মানে অনেক অতিথিদেরকে আমরা যখন বিগম স্যারের নামে যে টুর্নামেন্টটা করেছিলাম, তাদেরকে আমরা দাওয়াত দিয়েছিলাম, তারা অনেক একটু অনীহা প্রকাশ করেছিল যে ক্রিকেট মাঠে সেরকম দর্শক হয় না। তো আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম যে ক্রিকেট মাঠেও যে দর্শক হয়, তো সেটা আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করতে পেরেছি। তো মানে আমার হয়তো খুব বেশি আর্থিকভাবে মানে অনেক কিছু রয়েছে বিষয়টা না, তো সীমাবদ্ধতা সত্ত্বেও আমার জায়গা থেকে যতটুকু করা সম্ভব সেই জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে ক্রীড়াঙ্গনের সাথে থাকা। আমি একটু একটু আপনার সাথে, আপনারা দুজনের সংগঠক আছেন এখানে বিরামপুরের, আসলে আপনারা গর্ব। বাট আমি একটা জিনিস বলবো যে আমি কিন্তু মুন্সিগঞ্জ জেলা কোয়াবের সভাপতি, মানে এটা সংগঠক, আমি নিজে থেকে সংগঠক একটা। আপনি জানেন যে কোয়াব এটা কিন্তু আইসিসি অনুমোদিত একটা সংগঠন, এবং নির্বাচনে তাদের ভোটাধিকার। হ্যাঁ, এটা কিন্তু নামির রহমান দুর্যোগ আছে সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমি হচ্ছি মুন্সিগঞ্জ জেলা প্রেসিডেন্ট। তো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনাদের কিন্তু দিনাজপুর জেলা কমিটি আছে, তাই না? আপনি হয়তো জানেন না, বাট দিনাজপুরে কিন্তু কোয়াবের সভাপতি সেক্রেটারি আছে। অবশ্যই। তো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা বিরামপুর একটা পরিপূর্ণ একটা উপজেলা, তো আপনাদের এখানে একটা কমিটি থাকা উচিত বলে আমি মনে করি। তাইলে কি হবে, এই কমিটির মাধ্যমে কিন্তু খেলাগুলো অর্গানাইজড হবে এবং অনেক দূর এগিয়ে যাবে। এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় দিনাজপুর কিন্তু একটা ক্রিকেটিং জোন, আপনি কিভাবে দিবেন জানি না, বা দিনাজপুর শহরে কিন্তু প্রচুর খেলা হয়, টি-20 লিগ হয়, ওডিআই লিগ হয়, মানে সব ধরনের খেলা হয় এবং বড় বড় টুর্নামেন্ট হয় এখানে। তো আপনার এখানে পিছিয়ে থাকবে, আপনাদের সবকিছু কিন্তু আছে, এই মাঠও কিন্তু অনেক সুন্দর। আমার রিকোয়েস্ট হবে আপনারা যদি একটা একাডেমি করতে পারেন এখানে ক্রিকেট বলে প্র্যাকটিস করার জন্য, শুধু ট্যাপ টেনিস খেলার জন্য না। ট্যাপ টেনিস কোনো ক্রিকেট খেলা না, অনেকে এখন পেশা হিসেবে নিচ্ছে, বাট এটা কিন্তু বড় কিছু না। আপনাকে যদি পেশা হিসেবে নিতে, তাহলে আপনাকে অবশ্যই ক্রিকেট বলে প্র্যাকটিস করতে হবে, খেলা কিন্তু ক্রিকেট বলেই হয়। আমার রিকোয়েস্ট হবে আপনারা যদি একটা একাডেমি এখানে করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদের প্লেয়ার কি করে দেখবেন, বাংলাদেশে অনেক জেলায় একাডেমি আছে কিন্তু প্লেয়াররা ঠিক মতো ঢাকা লিগে খেলার সুযোগ পায় না। আমি যেহেতু ঢাকায় আছি এবং অনেক প্লেয়ারের সাথে আমার সম্পর্ক আছে, আমি বিভিন্ন জেলায় গেলে, বিভিন্ন থানায় গেলে, আমি যখন ওখানে স্থানীয় লিগগুলো খেলি, আমার কাছে যদি কোনো প্লেয়ার ভালো মনে হয়, আমি তাদেরকে ঢাকায় নিয়ে খেলার ব্যবস্থা করার চেষ্টা করি। আমি জানি না কতটুকু পারি, আমি চেষ্টা করি। যদি যেহেতু বিরামপুর আমার বন্ধুর এলাকা, আমার বন্ধুর বাসা, আমার রিকোয়েস্ট হবে আপনারা যদি এখানে একাডেমি করতে পারেন, সেক্ষেত্রে যদি এখানে ট্যালেন্ট প্লেয়ার থাকে, যে যার দ্বারা কিছু হবে ভবিষ্যতে, আবার এট দ্য সেম টাইম যদি সে যদি লিগ খেলার মতো অ্যাবিলিটি থাকে, তাহলে আমি তাকে খেলার মতো সুযোগ করে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা চেষ্টা করেন ক্রিকেট এগিয়ে নেওয়ার জন্য, আমরা ইনশাল্লাহ। আসলে আমরা এই স্পোর্ট জোন বিরামপুরের পক্ষ থেকে আমরা মেয়র মহোদয়ের একটি ইন্টারভিউ নিয়েছিলাম, সেখানেও আমরা মেয়র মহোদয়কে ফুটবল এবং ক্রিকেটের, যেহেতু এটা 5-6 উপজেলার একটা প্রাণকেন্দ্র বিরামপুর, শুধু যে বিরামপুর না, যেহেতু বিরামপুর এমন একটা জায়গায় অবস্থান, এখান থেকে 5-6টা উপজেলারও ক্রীড়াবিদরা এসে সেই একাডেমিতে ভর্তি হতে পারবে। তা আমরা মেয়র মহোদয়কে প্রশ্ন করেছিলাম যে ফুটবল এবং ক্রিকেটের একটা হচ্ছে একাডেমি করার বিষয়ে এমপি মহোদয়ের সহযোগিতায় উনি প্রচেষ্টা নেবেন কিনা। উনিও একজন ক্রীড়া পাগল মানুষ, মেয়র মহোদয় বর্তমানে হজব্রতর অবস্থায় সৌদি আরবে রয়েছেন। তা আমরা পরবর্তী আমাদের পরিকল্পনা রয়েছে, নতুন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং এমপি মহোদয় এই স্পোর্ট জোন বিরামপুরে আমরা ওনারও একটা ইন্টারভিউ নেব এবং সেখানে আমরা একটা জোর দাবি জানাবো, যেহেতু 4টা উপজেলা নিয়ে ওনার নির্বাচন এলাকা, তো অন্তত পক্ষে 4 উপজেলা নিয়েই যদি যেহেতু সেন্ট্রাল পয়েন্ট বিরামপুরে একটা ফুটবল বা ক্রিকেট একাডেমি অন্তত সীমিত পরিসরে হলেও শুরু যদি করা হয়, তাহলে আমাদের এলাকার তৃণমূল পর্যায়ের সম্ভাবনাময় উক্তি প্লেয়ারদের একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা পথ তৈরি হবে। তা আমরা প্রোগ্রামের একেবারে শেষের দিকে চলে এসেছি। তা আমরা রুহানের কাছে জানতে চাইবো, স্পোর্ট জোন বিরামপুরের আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে এবং আমাদের প্রতি যদি কোনো বিশেষ পরামর্শ থাকে। আমি আসলে বিশেষ পরামর্শ বলতে আমি আপনাদের কি পরামর্শ দেবো, আমি তো অনেক ছোট, তারপরেও অনেক এই আপনাদের এই অনুষ্ঠানে আসলে আমার অনেক ভালো লাগছে। ভালো লাগছে রিপন ভাইয়ের সাথে, তো জসি ভাইয়ের মধ্যে একদম কর্মকর্তার একদম তার সাথে আমি এই সামনাসামনি বসে যে আপনাদের টকশোতে অংশগ্রহণ করছে, এটা আসলে বলার মতো না। আমার ভিতরে একটু ভয় কাজ করতেছে, তারপরেও কথা বলছে, আমার অনেক ভালো লাগছে। ধন্যবাদ। জসি, আপনার আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমি তো পরামর্শ দিয়ে ফেললাম যে আপনারা যদি এভাবে করেন, তাহলে
আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের চেষ্টা করবো হেল্প করার জন্য। আর হাবিব সবসময় কিন্তু আমাদের মানে হেল্প করে, আমাদের যেটা ব্যাচের টিম আছে ওখানে সবসময় একটা ক্রিয়া পাগল মানুষ, খেলা পাগল মানুষ। আপনারা যদি ওকে ইউজ করতে পারেন আপনাদের এই বিরামপুরে, আমার মনে হয় যে আপনারা স্পোর্টস কিছু করতে পারবেন। ধন্যবাদ। রিপন, স্পোর্ট জোন বিরামপুরের উদ্দেশ্যে কোনো পরামর্শ? হ্যাঁ, আমি তো বারবারই বলে আসছি যে এখন আমি মানে সত্যি আমি হলো লাস্ট কত ঈদে আসতে পারি নাই, তো আমি মিস করছিলাম অনেক খেলাকে। তখন আমি দেখলাম যে আগে তো বিরামপুর ক্রিকেট লিগ এটা মানে বিরামপুর খেলার রেজাল্টটা পাওয়া যেত, রেজাল্টটা পাওয়া যেত বা কবে খেলা হবে অন্য কিছু পাইতাম না। তো নতুন সংযোজন তাই এই যে অ্যাপস এর মাধ্যমে স্কোর দেখতে পাচ্ছিলাম, তারপর হঠাৎ করে লাইভ দেখতে পাচ্ছিলাম। তো আমার কাছে মনে হয় না যে আমি হলো মাঠের বাইরে আছি, মানে আমি হসপিটালে বসে আছি, বাট আমি আমার টিমের খেলাটা আমি প্রতিটা বল আমি দেখছিলাম। তো এটা একমাত্র পসিবল হয়েছে আসলে আপনার এই স্পোর্ট জোনের কারণে। তো আমি চাই যে স্পোর্ট জোন আরো সামনে এগিয়ে যাক। তো আমি আমার পক্ষ থেকে যদি পসিবল হয়, আমার কাছে একটা দাবি আসছে, আমি চেষ্টা করবো ফুলফিল করার। ঠিক আছে, ধন্যবাদ। তো স্পোর্ট জোন বিরামপুরের আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে নতুন কোনো পর্বে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।